সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। মাধ্যমিক হিসাব বিজ্ঞান বিষয়ে ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা পূর্বের ক্লাসটির ধারাবাহিকতায় আজও হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়টি অর্থাৎ জাবেদা অধ্যায়টি থেকেই আলোচনা অব্যাহত রাখব। মনোযোগ দিয়ে বিষয়টি তোমরা একটু লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে গতদিন আমরা ক্লাসে মে মাসের 1 এবং মে মাসের 3 এই দুটো তারিখের দুটো লেনদেনকে কিভাবে জাবেদা দাখিলায় অন্তর্ভুক্ত করতে হয় সে সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা আরও কিছু লেনদেন নিয়ে কথা বলতে যাচ্ছি। আজকের লেনদেনটিতে আমাদের রয়েছে মের 5 তারিখে 1000 টাকার মাল আগুনে পুড়ে গেল এবং ক্যাশিয়ারের কাছ থেকে নগদ 2000 টাকা ছিনতাই হলো। শিক্ষার্থীরা, আমরা এই লেনদেনটি পড়লে কি বুঝতে পারি? আগুনে মাল পুড়ে যাওয়া এবং টাকা ছিনতাই হওয়া দুটোই কি ব্যবসার কি এক ধরনের ক্ষতি হয়ে যাওয়া কি না? এই ধরনের ক্ষতির ক্ষেত্রে আমরা আমাদের যে গত দিনের কবিতাটি তোমাদেরকে দেখিয়েছিলাম সেই কবিতাটির দিকে একবার চোখ বুলাতে চেষ্টা করি। আমরা শিখেছিলাম চুরি ছিনতাই বিনষ্ট হলে বিবিধ ক্ষতিতে চলে যাবে, অর্থাৎ চুরি হওয়া, ছিনতাই হওয়া, বিনষ্ট হওয়া যে কোনো মাধ্যমে যদি ব্যবসার ক্ষতি হয় আমাদের লেনদেনের হিসাবভুক্তকরণের সময় বিবিধ ক্ষতি নামে একটি হিসাব সৃষ্টি করতে হবে। আমরা সহজেই বুঝতে পারি যে চুরি ছিনতাই বিনষ্ট হওয়া ব্যবসার এক ধরনের ক্ষতি, আর যে কোনো ক্ষতি ব্যবসার ব্যয়কে ইঙ্গিত করে, যা ব্যবসার টাকার পরিমাণকে তাকে কমিয়ে দেয়। এবং আমরা আমাদের জাবেদার নিয়মগুলোতে প্রথম দিনের ক্লাসে শিখেছিলাম কোনো কাজে কারবারের টাকা কমে গেলে সেই কাজের নামটিকে আমরা ডেবিট বলবো। সেক্ষেত্রে আমরা বিবিধ ক্ষতি হিসাবকে ডেবিট বলবো এবং এই বিবিধ ক্ষতির ফলে যে যে উপাদানের কারবারের সম্পদের ক্ষতি হবে সেই সম্পদের নামগুলো বা উপাদানের নামগুলোর শ্রেণীকে আমরা ক্রেডিট পক্ষ বলবো। আবারও বলছি, বিবিধ ক্ষতি হিসাবকে ডেবিট বলবো এবং এই ক্ষতিতে যে যে উপাদানগুলোর ক্ষতি হবে সেই উপাদানগুলোর শ্রেণীর নামগুলোকে আমরা ক্রেডিট বলবো। চলো দেখে নেওয়া যাক জাবেদা কীভাবে লিখতে হবে। আমরা মের 5 তারিখে প্রথমেই লিখবো বিবিধ ক্ষতি হিসাব ডেবিট এবং আমরা আমাদের জাবেদার লাইনে যেটা পেয়েছিলাম একবার দেখে নিই যে আগুনে মাল পুড়ে গিয়েছিল, অর্থাৎ এখানে পণ্যের ক্ষতি হয়েছিল এবং নগদ টাকা ছিনতাই হয়েছিল, এখানে নগদানের ক্ষতি হয়েছিল। সেক্ষেত্রে আমরা বিবিধ ক্ষতি হিসাব ডেবিট এবং পণ্যের কারণে ক্রয় হিসাব, পণ্য যেহেতু পণ্যের শ্রেণী কিন্তু ক্রয়, পণ্যটি কিনে আনা হয়, তাই এখানে পণ্যকে সবসময় ক্রয় হিসাব নামে অন্তর্ভুক্ত করতে, সেটা আমরা আগেই শিখেছিলাম। ক্রয় হিসাব ক্রেডিট এবং দ্বিতীয়ত যে নগদ টাকার ক্ষতি হয়েছিল, ছিনতাই হয়েছিল, সেজন্য নগদান হিসাব ক্রেডিট। আমরা এখানে একটি ব্যাখ্যা লিখে দিব, আগুনে পণ্য পুড়ে যাওয়ায় এবং নগদ টাকার ছিনতাই হওয়ায় ক্ষতি হলো, তাই আমরা বিবিধ ক্ষতি হিসাবকে ডেবিট বললাম। এক্ষেত্রে আমরা টাকা লেখার সময়, অঙ্ক লেখার সময় মোট ক্ষতির পরিমাণ অর্থাৎ পণ্যের ক্ষতির পরিমাণ এবং ক্রয়ের নগদের ক্ষতির পরিমাণ মিলে দুটো মিলে আমরা 2000 এবং 1000 3000 টাকার সম্পূর্ণ ক্ষতিটা বিবিধ ক্ষতি হিসাবে অন্তর্ভুক্ত করে দেব। শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী লেনদেনটিতে আমরা দেখতে পাচ্ছি মে 7 তারিখে অফিসের পুরাতন কম্পিউটারটি 10,000 টাকায় বিক্রয় করা হলো। এখানে বিক্রি করার ফলে কারবারের টাকা কি কমবে না বাড়বে? নিশ্চয়ই বাড়বে। এখানে কারবারের টাকা বৃদ্ধি পেলে আমরা যে কাজে কারবারের টাকা বেড়ে যাবে সে কাজের নামটিকে ক্রেডিট করব। আমরা শিখেছিলাম যদি কোনো কাজের কারবারের টাকা কমে যায় তাহলে সেই কাজের নামটিকে ডেবিট করব এবং যদি কোনো কাজের ফলে কারবারের টাকা বেড়ে যায় সেই কাজের নামটিকে আমরা ক্রেডিট করব। এর আগে আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে, সেটি আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমি আমাদের গত দিনের চাবেদার যে ছড়াটি উল্লেখ করেছিলাম সেই ছড়াটিতে কিন্তু এই লাইনটি দেওয়া ছিল, নতুন পুরাতন পণ্য মাল বা চেকের বেলায় শব্দটিকে এড়িয়ে শুধু মূল কাজ বা সম্পদের নামটিকেই ভালোবাসবে। চলো দেখে নেওয়া যাক তাহলে আমরা এটার লেনদেন কিভাবে করতে পারি। শব্দটিকে এড়িয়ে আমাদের বাক্যটির মধ্যে তাহলে পুরাতন শব্দটিকে আমরা এড়িয়ে যাব, অর্থাৎ পুরাতন শব্দটিকে আমরা কোনো গুরুত্ব দেব না। গুরুত্ব না দিয়ে আমাদের লাইনটি থাকছে কি, অফিসের কম্পিউটারটি 10,000 টাকায় বিক্রয়। সেটা নতুন না পুরাতন সেটি আমাদের বিবেচ্য বিষয় নয়। বিক্রি করলে কারবারের টাকা বেড়ে যাবে, তো যে কাজে বাড়বে সে কাজের নাম ক্রেডিট। আমাদের এখানে অফিসের কম্পিউটারটি বিক্রি করা হয়েছে, অর্থাৎ এখানে একটি সম্পদ বিক্রি করা হচ্ছে, তাই অফিসের কম্পিউটারটি যে শ্রেণীর সম্পদ সেই শ্রেণীর সম্পদের নামটিকে আমরা ক্রেডিট করব। তাহলে আমরা পাচ্ছি অফিসের সম্পত্তিটা দেখে নেওয়া যাক একবার জাবেদার দাখিলায়, নগদান হিসাব ডেবিট এবং অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। কারণ অফিস সরঞ্জামটি বিক্রির ফলে আমরা টাকা বাড়ছে, তাই অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট এবং এর ফলে আমরা নগদ টাকার প্রাপ্তি ঘটবে। যে রূপে যখন কোনো কারবারের টাকা বেড়ে যাবে তখন কোন রূপে বাড়বে সেই রূপের নামটিকে আমরা ডেবিট বলবো বলেছিলাম আমাদের প্রথম দিনে জাবেদা দাখিলা নিয়মগুলোতে। আমাদের এখানে কোনো রূপ টাকার রূপ বলা নেই, তাই আমরা যখন কোনো টাকার রূপ নির্দিষ্ট করে বলা থাকবে না তখন আমরা নগদান হিসাবকে সেই রূপের
মধ্যে ধরে নেব এবং এখানে আমরা লিখব অফিসের কম্পিউটারটি বিক্রি করা হলো। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। এবার আমাদের পেজ, যেহেতু কম্পিউটার স্ক্রিনের পেজ শেষ হয়েছে, আমরা পেজ শেষ হওয়ার নিয়ম অনুযায়ী আমরা যোগফল টানবো। ডেবিট এবং ক্রেডিট ঘরের যোগফল তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ডেবিট এবং ক্রেডিট দিকে যোগফল 45,500 টাকা, এবং আমাদের যেহেতু জাবেদা দাখিলের কাজটি আরও পরবর্তী পৃষ্ঠাগুলোতে চলবে, তাই আমরা এই বাক্যটিকে লিখতে ভুলবো না, যোগফল পরবর্তী পৃষ্ঠায় স্থানান্তরিত হবে। এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী পৃষ্ঠার কাজে। এরপরে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে মে 9 তারিখে আমিনকে তার পাওনা 6,000 টাকা 5% বাট্টায় পরিশোধ করা হলো। এখানে পুরো বাক্যটির মধ্যে আমরা বুঝতে পারছি যে আমিন মানে কোনো ব্যক্তি আছে যে আমাদের কাছে পাওনা টাকা পাবে, তাকে তার পাওনাটি 5% বাট্টায় পরিশোধ করা হলো। এই পরিশোধ করতে যে আমাদের টাকা নিশ্চয়ই কমে যাবে আমরা বুঝতে পারি, কারণ আমরা আমিনকে পরিশোধ করছি। এক্ষেত্রে যে নিয়মে জাবেদা ছড়াতে একটি নিয়ম তোমাদেরকে দিয়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, যে খেয়াল করো, বাট্টায় প্রাপ্তি বা প্রদানের বেলায় প্রথমে বাট্টাটিকে ভুলে গিয়ে শুধু টাকার বিপরীতে দেনাদার বা পাওনাদারকে নিয়েই ভাববে। তারপর বাট্টাকে পুনরায় স্মরণ করে ব্যক্তির বিপরীতে বসাবে। আমি বাট্টা সম্পর্কে যে ছন্দটি আমার কবিতায় দিয়েছিলাম, বাট্টায় প্রাপ্তি বা প্রদানের বেলায় প্রথমে বাট্টাটিকে ভুলে যেতে হবে, বাট্টাটি লাইনের মধ্যে নাই এরকম কিছু মনে করে নিতে হবে। তাহলে দেখে নেওয়া যাক আমাদের বাট্টার বিষয়টা আমরা কিভাবে করতে পারি। এখানে আমিনকে তার পাওনা 5% বাট্টায় পরিশোধ করা হলো। আমরা বাট্টাটিকে এড়িয়ে গেলে আমাদের বাক্যটি কি হয়ে যায়, আমিনকে তার পাওনা 6,000 টাকা পরিশোধ করা হলো। এটি একটি সরল বাক্যে পরিণত হয়ে যায়। 6,000 টাকা পরিশোধ করতে হলে আমাদের টাকার পরিমাণ কমবে। আমরা শিখেছি যদি কোনো কাজে কারবারের টাকার পরিমাণ কমে যায়, সেই কাজের নামটিকে আমরা কি করব বলতো, ডেবিট করব। তাহলে আমাদের এখানে কোনো কাজের ফলে যদি টাকার পরিমাণ কমে যায়, তাহলে সেই কাজের নামটিকে ডেবিট করব, অথবা যদি কাজ স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া না থাকে, যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেওয়ার ফলে কারবারের টাকা কমে যায়, তাহলে তার নামকে আমরা ডেবিট করব। সেক্ষেত্রে আমাদের যেটা দাঁড়াচ্ছে যে আমিনকে দিতে গিয়ে কারবারের টাকা কমছে, তাহলে আমিন হচ্ছে আমার পাওনাদার অর্থাৎ প্রদেয় হিসাব আমিন ডেবিট, এবং এর ফলে আমার কারবারের নগদ টাকা কমে যাচ্ছে, তাই আমি নগদান হিসাবকে ক্রেডিট করব। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো জিনিসটা। আমি আরেকবার একটু নিয়মটা তোমাদেরকে দেখিয়ে দিতে চেষ্টা করছি। যে কবিতায় বলা ছিল বাট্টায় প্রাপ্তি বা প্রদানের বেলায় প্রথমে বাট্টাটিকে ভুলে গিয়ে, দেখেছিলে আমি নিশ্চয়ই আমার বাট্টার অংশটিকে ঢেকে ফেলেছিলাম, এবং তারপরে শুধু টাকার বিপরীতে দেনাদার বা পাওনাদারকে নিয়ে ভাববো। এখানে আমিনকে পরিশোধ করা হচ্ছে, অর্থাৎ আমিনের কাছে আমার ধার আছে, সেই ধার, তাই আমিনের পরিচয় হচ্ছে আমিন পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব ডেবিট, এবং আমাদের আমিনকে দেওয়ার কারণে আমার নগদ টাকা কমে যাচ্ছে। এই বাক্যের মধ্যে আমাদের বলা ছিল না যে কোন রূপে টাকা দেওয়া হচ্ছে, পরিশোধ করা হলো বলা হচ্ছে, তাই কোনো টাকার রূপ বলা না থাকলে আমরা নগদান রূপ ধরবো এবং নগদান হিসাবকে ডেবিট করব। এবং তখন যে নামের বিপরীতে আমিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট বসানোর পরে আমিন যেহেতু ডেবিট হয়েছে, আমিনের ঠিক বিপরীত পক্ষ হিসাবে প্রাপ্ত বাট্টা হিসাব, কারণ টাকা প্রদান করলে বাট্টা পাওয়া যায়, এটা মনে রাখবে। তাই আমিন হিসাব ডেবিট, প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট, এবং নগদান হিসাব ক্রেডিট। এক্ষেত্রে আমরা বলবো আমিনের পাওনা 5% বাট্টায় পরিশোধ করা হলো। মোট আমিনের পাওনা টাকা ছিল 6,000 টাকা। আমরা 6,000 টাকার মধ্যে এই আমিনের হিসাবটি আমরা একটু দেখিয়ে দিতে চাচ্ছি তোমাদেরকে। বাট্টা কত টাকা আছে, 6,000 টাকার 5% বাট্টা মানে 300 টাকা। এই 300 টাকা বাদ দিয়ে নগদ টাকার পরিমাণ হবে তাহলে 5,700 টাকা। সেক্ষেত্রে আমরা আমাদের 5,700 টাকা নগদ টাকার ঘরে বসাবো এবং 300 টাকা বাট্টাটি নগদান প্রাপ্ত বাট্টার ঘরে বসিয়ে দিয়ে কাজটি শেষ করব। এরপরে আমরা যে লেনদেনটির মধ্যে দিকে এগিয়ে যাচ্ছি তা একবার দেখে নেওয়া যাক। মেয়ের 11 তারিখে মাহমুদের নিকট পাওনা টাকা 2% বাট্টায় পরিশোধ করে দিল। মাহমুদ তার নিকট পাওনা টাকা, অর্থাৎ মাহমুদের কাছে আমার ব্যবসার পাওনা টাকা ছিল, সেই টাকাটা মাহমুদ আমাকে পরিশোধ করে দিল। নিশ্চয়ই আমরা এর মাধ্যমে বুঝতে পারছি এতে আমাদের কারবারের টাকার পরিমাণ বৃদ্ধি পাবে, কারণ আমরা মাহমুদের কাছ থেকে টাকাটা পাবো। সেক্ষেত্রে আমাদের নিয়মটি আরেকবার স্মরণ করে দিতে চাচ্ছি, তোমরা একবার দেখে নাও। বাট্টায় প্রাপ্তি বা প্রদানের বেলায় প্রথমে বাট্টাটিকে ভুলে গিয়ে, মনে রাখতে হবে বাট্টার কথা একদম বাক্যের থেকে নেই মনে করে নিতে হবে, শুধু টাকার বিপরীতে দেনাদার বা পাওনাদারকে নিয়ে ভাববো, অর্থাৎ টাকাটা পাচ্ছি না দিচ্ছি সেই বিষয়টা নিয়ে ভাববো, এবং কোন রূপে টাকাটা আদান প্রদান হচ্ছে সেটিকে নিয়ে ভাববো।
এইভাবে আমরা প্রথমে এই টাকা এবং দেনাদার পাওনাদারকে ডেবিট ক্রেডিট রূপে বসানোর পরে তারপর বলেছি তারপর বাট্টাকে পুনরায় স্মরণ করব, মনে করতে হবে হ্যাঁ এবার বাট্টার কাজটা করতে হবে ব্যক্তির বিপরীতে বসাবো, অর্থাৎ দেনাদার বা পাওনাদারের যে পক্ষ হিসেবে বসিয়েছি তার বিপরীত পক্ষ হিসেবে বাট্টাকে আমরা স্থাপন করব। এটাকে আমরা কিভাবে করতে হবে সেটি একবার দেখে নেওয়া যাক। এখানে বাট্টার কথাটিকে ভুলে যাব, বাট্টাটিকে এড়িয়ে তাহলে ভালো বসবো কি মাহমুদের নিকট পাওনা পরিশোধ করা হলো। এখানে একটি বিষয় আমার জটিলতার প্রশ্ন আছে, কত টাকা মাহমুদকে পরিশোধ করা হলো। এটি জানার জন্য আমাদেরকে মাহমুদের ইতিহাসে চলে যেতে হবে। পূর্বে নিশ্চয়ই কোনো লাইনে বাক্যের লাইনে মাহমুদের কাছে কত টাকা পাওনা আছে সেটি বলে দেওয়া থাকবে। শিক্ষার্থীরা আমরা মাহমুদের কাছ থেকে টাকা পাবো, তাই আমাদের কারবারের টাকার পরিমাণ বেড়ে যাবে। আমরা শিখেছিলাম আমাদের জাবেদার নিয়মে যে যদি কোনো ব্যক্তির বা প্রতিষ্ঠানের কাছ থেকে টাকার পরিমাণ পাওয়া যায় বেড়ে যায় তাহলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষটিকে আমরা ক্রেডিট পক্ষ ধরব এবং যে রূপে টাকাটি পাবো সেই রূপটিকে আমরা ডেবিট পক্ষ ধরব। এখানে মাহমুদের নিকট টাকা পাওয়া যাচ্ছে, তাহলে মাহমুদের যদি কোনো ব্যক্তির কাছ থেকে টাকা পাওয়া যায় হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী তাকে বলা হয় দেনাদার বা প্রাপ্য হিসাব। তাহলে এখানে প্রাপ্য হিসাব শব্দটি এখানে মাহমুদের পক্ষে থাকবে, প্রাপ্য হিসাব ক্রেডিট, এবং আমরা কোন রূপে পাচ্ছি টাকা পাওনা টাকা পরিশোধ করে দিল। এখানে টাকাটা কোন রূপে পাচ্ছি স্পষ্টভাবে এই বাক্যের মধ্যে কোথাও লেখা নেই, তাহলে এখানে আমরা ধরে নেব এখানে নগদ রূপই আছে। সেক্ষেত্রে আমরা কিভাবে জাবেদাভুক্ত করব সেটি একবার দেখে নেওয়া যাক। জাবেদায় আমরা প্রাপ্য বা মাহমুদ হিসাব ক্রেডিট এবং এর বিপরীত পক্ষ হিসেবে নগদান হিসাবকে ডেবিট হিসেবে চিন্তা করে তারপর আমরা জাবেদার খাতায় লিখে ফেলব। এবার আমরা শিখেছিলাম আমাদের কবিতা ছন্দে সবশেষে কি যে ব্যক্তির বিপরীত থেকে বাট্টাকে বসাবো। ব্যক্তির হিসাবটিকে আমরা ক্রেডিট পক্ষ হিসেবে বসিয়েছি, তাই ব্যক্তির বিপরীত পক্ষ হিসেবে বাট্টা অর্থাৎ প্রদত্ত বাট্টা হিসাবকে ডেবিট করব। টাকা যেহেতু পাচ্ছি তাহলে বাট্টাটা কিন্তু প্রদত্ত হিসেবে লিখতে হবে। যখন টাকা দেওয়া হয় তখন বাট্টাকে প্রাপ্ত হিসেবে ধরা হয়, আর যখন টাকা পাওয়া যায় কারো কাছ থেকে তখন সেই বাট্টাটিকে কিন্তু তাকে বাট্টা প্রদান করে ফলেই সে আমাকে টাকাটা পরিশোধ করতেছে এইটা ধরে নিতে হবে। এবং এক্ষেত্রে টাকার পরিমাণ কত হবে সেটি জানার জন্য আমাদেরকে একটু এই রাফটির দিকে দেখে নিতে হবে। মাহমুদের নিকট 5% বাট্টায় পণ্য বিক্রি করা হয়েছিল এবং 30% নগদে, 20% চেকে এবং বাকিটা ধারে ছিল। তাহলে মাহমুদের নিকট পাওনা টাকাটা কত ছিল সেটি আমরা একবার দেখে নিতে চেষ্টা করি। মাহমুদের নিকট পণ্য মোট বিক্রি করা হয়েছিল 30,000 টাকার, 5% বাট্টায় প্রকৃত বিক্রয় মূল্য বেরিয়েছিল 28,500 টাকা। এই 28,500 টাকার মধ্যে আমরা নগদ টাকার ছিল, চেক ছিল এবং বাকির পরিমাণ ছিল 14,250 টাকা। সেটি আমরা গত দিনে জাবেদা শিখেছিলাম, অর্থাৎ আমাদের মাহমুদের কাছে পাওনা টাকার পরিমাণ হচ্ছে 14,250 টাকা। এই 14,250 টাকার মধ্যে আমরা শিখেছি যে কত পার্সেন্ট বাট্টায়, 2% বাট্টায়, তাহলে 2% বাট্টার পরিমাণ দাঁড়ায় 2850 টাকা। এখন এই 2850 টাকা যদি মাহমুদের কাছ থেকে পাওনা 14,250 টাকা থেকে বাদ দিই তাহলে আমাদের দাঁড়ায় 11,400 টাকা। তাহলে আমাদের নগদ পাবো 11,400 টাকা এবং বাট্টার পরিমাণ আছে এখানে 2,850 টাকা। এটিকে আমরা তাহলে এবার আমাদের জাবেদায় লিখব। মাহমুদের ঘরে পাশের ক্রেডিট হিসেবে 14,250 টাকা মোট মাহমুদের কাছ থেকে পাওনা ছিল, তার মধ্যে আমরা পেয়ে গেছি নগদান হিসেবে পেয়েছি 11,400 টাকা এবং মাহমুদকে বাট্টা প্রদান করা হয়েছে 2,850 টাকা। আমি রাফের কাজটি কীভাবে করলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। সেটি তোমরা করে টাকার পরিমাণ এবং বাট্টার পরিমাণ নিশ্চিত হওয়ার পরে জাবেদার দাখিলায় অন্তর্ভুক্ত করবে। এবার আমরা আবার যোগফল পেলাম পরবর্তী পৃষ্ঠা নিয়ে যাওয়ার জন্য এবং 65,750 টাকা। আমাদের যেহেতু আরও কিছু লেনদেন বাকি আছে তাই আমরা পরবর্তী পৃষ্ঠায় যাওয়ার জন্য এই বাক্যটি লিখলাম, যোগফল পরবর্তী পৃষ্ঠায় স্থানান্তরিত হবে। যদি এখানে জাবেদার কাজ শেষ হয়ে যেত আর কোনো লেনদেন দেওয়া না থাকতো তাহলে যোগফল পরবর্তী পৃষ্ঠায় স্থানান্তরিত হবে এই বাক্যটির বদলে আমরা শুধু এখানে যোগফল অথবা মোট কথাটি লিখে এই টাকাগুলোর যোগফলের নিচে দুটো সমান্তরাল রেখা টেনে দিয়ে জাবেদার কাজ শেষ করতাম। এবার আসা যাক পরবর্তী লেনদেন কি আছে দেখি। পরবর্তী লেনদেনে আমরা পাচ্ছি দোকান ভাড়া বাবদ অগ্রিম 7,000 টাকা প্রদান করা হলো। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বাক্যটির মধ্যে একটি ব্যতিক্রমধর্মী শব্দ খুঁজে পাচ্ছ, অগ্রিম প্রদান করা হলো। সেক্ষেত্রে আমি আমার জাবেদার কবিতাটিতে কি বলেছিলাম একটু দেখে নাও। অগ্রিম কোনো খরচ হলে, অর্থাৎ দোকান ভাড়া প্রদান করা হলো, দোকান ভাড়াটি একটা খরচ হলো কিন্তু সেই খরচটা কীভাবে হয়েছে, অগ্রিম। অগ্রিমের সম্পর্কে আমি লিখে দিয়েছিলাম আমার জাবেদার ছড়ায় যে অগ্রিম কোনো খরচ হলে
অগ্রিম সহ ওই খরচের নামটিই কবে, অর্থাৎ তুমি যে খরচের কথা অগ্রিম বলা আছে সেই খরচের নামটিও হবে এবং জাবেদা দাখিলে অন্তর্ভুক্ত করার সময় অগ্রিম শব্দটাও থাকবে, অগ্রিম সহ ওই খরচের নামটি কবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি সেটা একবার দেখে নেওয়া যাক। আমাদের দোকান ভাড়া অগ্রিম প্রদান করা হয়েছিল, আমরা আরেকবার দেখিয়ে নেই লাইনটি। দোকান ভাড়া বাবদ অগ্রিম 7,000 টাকা প্রদান করা হয়েছিল। সেক্ষেত্রে আমরা এই অগ্রিম প্রদান করা হলো জাবেদাটি করার সময় যে কাজটি করব সেটি নিয়ে দেখে নেওয়া যাক। অগ্রিম সহ ওই খরচের নামটি কবে, যে কাজে কারবারের টাকা কমে যায়, খরচ হয়েছে যেহেতু, তাই সে কাজের নামকে আমরা ডেবিট বলি, তাই অগ্রিম দোকান ভাড়া হিসাব ডেবিট। এবং কোন রূপে টাকাটি প্রদান করা হয়েছে, নগদান রূপে। কোনো রূপ না থাকার কারণে আমরা বলেছি নগদান রূপ ধরতে হবে এবং নগদান হিসাবকে ক্রেডিট করব, যেহেতু দোকান ভাড়া অগ্রিম প্রদান করা হলো। এবং যত টাকা অগ্রিম প্রদান করা হয়েছে 7,000 টাকা, 7,000 টাকাটি আমরা দিয়ে আমাদের এই বাক্য লেনদেনটি জাবেদায়নের কাজ শেষ করলাম। এর পরবর্তী লেনদেন দেখি এবার কি আছে। কর্মচারীর বেতন বাবদ 5,000 টাকা বকেয়া আছে। যদি কর্মচারীদের বেতন বকেয়া থাকে বা কোনো কিছু খরচের টাকা বকেয়া থাকে, তাহলে আমরা আমাদের জাবেদার ছন্দে কি শিখেছিলাম দেখি একবার ছড়ায়। যদি যে দেখি খেয়াল করছো নিশ্চয়ই, খরচটির বিল বাকি বা অপরিশোধিত হল, অর্থাৎ কোনো কিছু খরচের কথায় বিল দেওয়া হয়েছে, কোনো খরচ বাকি রয়েছে বা কোনো খরচ অপরিশোধিত রয়েছে, এরকম কোনো ইঙ্গিত যদি আমাদের লেনদেনের বাক্যে বলা থাকে, তাহলে বকেয়া সহ ওই খরচের নামেই রবে। খেয়াল করবে, আমি অগ্রিমের বেলা লিখেছিলাম অগ্রিম কোনো খরচ হলে অগ্রিম সহ ওই খরচেরই নামটি কবে, কিন্তু খরচটির বিল বাকি বা অপরিশোধিত হলে বকেয়া সহ ওই খরচের নামেই রবে। সেক্ষেত্রে আমরা আমাদের এই বাকি রয়েছে যেহেতু বলা আছে, সেই বাকিটিকে আমরা কিভাবে অন্তর্ভুক্ত করবো সেটা দেখে নেওয়া যাক। এখানে কিন্তু একটা ব্যয়ের ইঙ্গিত করে, কর্মচারীর যদি বেতনটা আমরা দিয়ে দিতাম, সেই খরচের নামকে আমরা কি বলতাম, সেটিকে আমরা খরচ এবং টাকা কমে যাওয়ার একটা কারণ ধরতাম, এবং যে কাজে টাকা কমে যায় সে কাজের নাম ডেবিট, তাই আমরা কি ধরবো এখানে, বেতন হিসাব ডেবিট। মূল কাজটা কি, বেতন প্রদানের ফলে খরচ হচ্ছে, কিন্তু সেই বেতনটা যেহেতু বকেয়া রয়েছে, বাকি রয়েছে, সেই জন্য আমরা ওই অগ্রিম বকেয়া সহ ওই খরচের নামটিই কবে বলেছিলাম না, তাই বকেয়া বেতন হিসাব ডেবিট। অর্থাৎ মূল খরচের নাম যে কাজে টাকা কমতো, আমরা নিশ্চিত হয়েছি সেই কাজের নাম ডেবিট, এবং ওই টাকাটি সরাসরি দেওয়া হয়নি, তাই সেই খরচের নামের সাথে বকেয়া যুক্ত করে বকেয়ার নামটি আমরা ক্রেডিট হিসেবে অন্তর্ভুক্ত করলাম। নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরের লেনদেনটি আমরা দেখতে পাচ্ছি মে মাসের 17 তারিখে বিদ্যুৎ বিল পাওয়া গেল 2,000 টাকা। তোমরা একটি শব্দ দেখতে পাচ্ছ, বিল পাওয়া গেল। খেয়াল করো, বিদ্যুৎ বিল তোমাদের মাস শেষে প্রতি মাস শেষে কি বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা তোমাদের বাসায় একটি বিলের কাগজ দিয়ে যায় না? এটির মানে কি বোঝায়, তোমরা বিদ্যুৎটি খরচ করেছো, সেই বিদ্যুৎ খরচের টাকা কত টাকা হয়েছে বিল, সেই বিলটা দিয়ে গেছে এবং এটা তোমাদেরকে পরিশোধ করতে বলা হয়। এটি সম্পর্কে আমাদের জাবেদার যে কবিতাটি আছে সেটির দিকে একবার দেখে নিই। যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ মাঝখানে লাইনে, কিন্তু খরচটির বিল বাকি বা অপরিশোধিত হলে বকেয়া সহ ওই খরচের নামেই রবে। অর্থাৎ বিল যদি দেওয়া থাকে, বিল দেওয়া হলে বকেয়া সহ ওই খরচের নামে, বিল যে কাজের বিল দেওয়া হয়েছে সেই কাজের নামের সাথে বকেয়া শব্দটি যুক্ত করতে হবে। এক্ষেত্রে আমরা জাবেদায় কিভাবে অন্তর্ভুক্ত করতে পারি সেটা দেখে নেওয়া যাক। বিদ্যুৎ বিল অর্থাৎ বিদ্যুৎ খরচ হয়েছে, খরচের ফলে আমাদের নিশ্চয়ই বুঝতে পারি কারবারের টাকা কমে যায়, বিদ্যুৎ খরচের ফলে এটা কারবারের টাকা কমে গেছে, যে কাজে কারবারের টাকা কমে যায় সে কাজের নামটিকে আমরা ডেবিট বলি, তাই বিদ্যুৎ খরচ হিসাব আমরা ডেবিট হিসেবে অন্তর্ভুক্ত করব। এবং এই খরচের বিল পাওয়া গেছে, তাই বিল পাওয়া গেলে আমরা বলেছিলাম বকেয়া সহ ওই খরচের নামটি হবে, খরচের নামটি হলো বিদ্যুৎ খরচ হিসাব, বকেয়া বিদ্যুৎ খরচ হিসাব নামে আমরা এখানে অন্তর্ভুক্ত করলাম ক্রেডিট পক্ষ হিসেবে। আবারও বলছি, যে কাজে খরচ হলো সেই কাজের নামটি ডেবিট এবং সেই খরচটির টাকার বিল পাওয়া গেছে অর্থাৎ বকেয়া হয়েছে, তাই খরচের নামের সাথেই বকেয়া শব্দটি যুক্ত করে আমরা বকেয়া বিদ্যুৎ খরচ হিসাব ক্রেডিট হিসেবে লিখলাম। আমরা যে ব্যাখ্যায় লিখলাম বিদ্যুৎ বিল পাওয়া গেল এবং টাকার পরিমাণগুলো বসালাম, টাকার পরিমাণগুলো বসিয়ে আমাদের এই পৃষ্ঠার শেষে যেহেতু আর লেনদেন অন্তর্ভুক্ত করার সুযোগ নেই, আমরা যোগফল টানলাম এবং আগের নিয়মেই পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে গেলাম। পূর্বের পৃষ্ঠার যোগফলটি আমরা লেখার পরে আমরা পরবর্তী লেনদেনের দিকে এবার যাব। আবার অনাদায়ী পাওনা লেখা হলো 3,000 টাকা। অনাদায়ী পাওনা লেখা হলো 3,000 টাকা, এটা এই লেনদেনটি একটু ব্যতিক্রমধর্মী লেনদেন, এটি সম্পর্কে তোমাদেরকে আমি একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করব। অনাদায়ী পাওনা হচ্ছে কারবারের এমন এক ধরনের পাওনা যে পাওনাটা আর আদায় হবে না, অর্থাৎ তুমি কারো কাছ থেকে টাকা পেতে
দেনাদারের কাছ থেকে মাল বিক্রি করেছিলে, ধারে মাল বিক্রি করেছিলে, সেই টাকাটি তুমি পেতে কিন্তু আর পাওয়া যাবে না বলে তুমি বুঝতে পারলে সেটিকে বলা হয় অনাদায়ী পাওনা। এটি কারবারের এক ধরনের ক্ষতি বা ব্যয়ের ইঙ্গিত করে। আর আমরা শিখেছি যে কাজে কারবারের টাকা কমে যায় বা ব্যয় হয় সেই কাজের নামকে আমরা ডেবিট বলি। এইটার আগে আমি একটু আমার জাবেদার ছন্দটির মধ্যে তোমাকে দেখতে বলছি। কুরিন অবলোপনে তাকে দেনাদারের কাছ থেকে সঞ্চিতিতে পাঠাবে। কুরিন কথাটি আর অনাদায়ী পাওনা আমাদের যে লেনদেনের বাক্যটিতে লেখা আছে বিষয়টি কিন্তু একই। শিক্ষার্থীরা মনে রাখবে, কুরিন অবলোপনে বা অনাদায়ী পাওনার অবলোপনে, এরকম যদি বাক্যে ইঙ্গিত দেওয়া থাকে, অবলোপনের ইঙ্গিত বলা থাকে বা লেখা, অবলোপন মানে অনাদায়ী পাওনা লেখা হলো, অর্থাৎ এই টাকাটা আর আদায় হবে না বলে নিশ্চিত হওয়া গেল। এই ক্ষেত্রে দেনাদারের কাছ থেকে তাকে সঞ্চিতিতে পাঠাবে, অর্থাৎ যে বিষয়ের অবলোপন হলো সেই বিষয়েরই সঞ্চিতিতে তাকে পাঠাতে হবে। কার কাছ থেকে পাঠাতে হবে? দেনাদারের কাছ থেকে। দেনাদারের কাছ থেকে পাঠাতে হবে তার মানে অবশ্যই একটি পক্ষ দেনাদার হিসেবে হবে, অপর পক্ষটি কুরিন বলা থাকলে কুরিন সঞ্চিতি হিসাবে হবে, অথবা অনাদায়ী পাওনার অবলোপন বলা থাকলে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। চলো দেখে নেওয়া যাক জাবেদা এটি আমরা কিভাবে লিখতে পারি। জাবেদার ছকে আমরা অনাদায়ী পাওনার ফলে কারবারের টাকা কমে গেছে, তাই অনাদায়ী পাওনা হিসাব বা কুরিন সঞ্চিতি হিসাবকে ডেবিট বলবো, এবং বিপরীত পক্ষে দেনাদারের কাছ থেকে পাঠাবো বলেছিলাম না কবিতায়, তাই বিপরীত পক্ষ হিসেবে দেনাদারকে বা প্রাপ্য হিসাবকে ক্রেডিট করব। আমরা প্রাপ্য হিসাব ক্রেডিট অথবা দেনাদার হিসাব ক্রেডিট দুটো কিন্তু একসাথে লেখা যাবে না। যদি বাক্যের মধ্যে কোনো ব্যক্তির নাম দেওয়া থাকে অবশ্যই দেনাদার বা প্রাপ্যর পাশে ব্র্যাকেটে তার নামটিও বসাতে হবে। কুরিন হিসাবে লেখা হলো বা কুরিন হিসাবে অবলোপন করা হলো। তোমাদের বাক্যে এইভাবে দেওয়া থাকতে কুরিন হিসেবে লেখা হলো, অনাদায়ী পাওনা লেখা হলো, কুরিন অবলোপন করা হলো, বিভিন্ন ইঙ্গিত দেওয়া থাকতে পারে, সেই টাকাটি আমরা বসিয়ে দিলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে কুরিন অবলোপনে তাকে দেনাদারের কাছ থেকে বা প্রাপ্যর কাছ থেকে সঞ্চিতিতে পাঠাবে। এরপরে আমরা দেখছি পরবর্তী লেনদেনটি কি আছে। অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করা হলো। আবারও দেখো, আগের লাইনটির সাথে এই পরের লাইনটির একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করো। এটি হচ্ছে অনাদায়ী পাওনা লেখা হলো বা কুরিন লেখা হলো বা অবলোপন করা হলো, আর পরেরটি হলো অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করা হলো। অর্থাৎ এই তোমার এখানে সঞ্চিতি শব্দটি এখানে আগের বাক্যটির সাথে একটি অমিল পাওয়া যাচ্ছে। সঞ্চিতির বাক্য দিয়ে যদি বলা থাকে তোমাদেরকে লেনদেনে, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? কবিতাটি একটু দেখে, জাবেদা ছড়াটি একটু দেখে নাও। কুরিন সঞ্চিতি ধার্য করতে চাইলে তাকে অবশ্যই কুরিনের বন্ধু বানাবে। অর্থাৎ কুরিন সঞ্চিতি যদি তোমার লেনদেনে বলা থাকে, বিপরীত পক্ষই অবশ্যই কুরিন হিসাবটি থাকবে, কুরিনের বন্ধু বানাবে, মানে ওমান লেনদেনটিতে একে কুরিনের সাথেই কুরিন সঞ্চিতির জাবেদায়ন করতে হবে। সেটি এবার দেখে নেওয়া যাক কি করব আমরা। কুরিন হিসাবকে আমরা ডেবিট হিসেবে লিখব, কুরিনের বন্ধু বানাবো, এবং কাকে বানাবো? কুরিন সঞ্চিতিকে। কুরিন সঞ্চিতিকে ধার্য করতে বললে কুরিন সঞ্চিতিকে কুরিনের বন্ধু বানাবো, অর্থাৎ কুরিন একটি ব্যয়, তাই কুরিন হিসাব ডেবিট এবং কুরিন হিসাব ক্রেডিট হিসেবে অন্তর্ভুক্ত করব। বাক্যটি লেখার পরে আমরা আগের নিয়মে যোগফল টেনে দেব এবং পরবর্তী পৃষ্ঠায় স্থানান্তরের জন্য ব্যবস্থা নেব, এবং পরবর্তী পৃষ্ঠায় যে যোগফলটি, আগের পৃষ্ঠায় যোগফলটি 85,000 টাকা এনে বসাবো। এরপরের লেনদেনটি দেখি এবার কি আছে। 23 তারিখে, মে মাসের 23 তারিখে আমরা দেখছি রাজুর কাছে 6,000 টাকার মাল ফেরত পাঠানো হলো। এই বাক্যটিতে আমরা একটি ফেরতের ইঙ্গিত দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা। ফেরত সম্পর্কে আমি তোমাদের যে কবিতাটি দিয়েছি সেটা এবার খেয়াল করে নাও, একদম শুরুতেই আছে পৃষ্ঠার। পণ্য ফেরতের কাজ করতে চাইলে আগে ধারে কেনাবেচার ইতিহাসটিকে মনে করার পর উল্টে দেবে। তাহলে আমাদের কি করতে হবে? ধারে কেনাবেচা, পণ্য ফেরত মানি ধারে কেনাবেচা, কেনা পণ্য ফেরত অথবা ধারে বিক্রি করা পণ্য ফেরত সবসময় মনে রাখতে লাগবে। এই ধরনের পণ্য ফেরতের ক্ষেত্রে ধারে কেনাবেচার ইতিহাসটিকে মনে করলে আমরা কি পাবো সেটি একবার দেখে নেওয়া যাক, তারপরে উল্টে দেব। তাহলে আমরা ধারে কেনাবেচার ইতিহাসটি আমাদের লাইনটির মধ্যে দেখছি, পণ্য ফেরত পাঠানো হলো, অর্থাৎ মাল ফেরত পাঠানো হলো। রাজুর কাছে যদি মাল ফেরত পাঠানো হয় তার মানে কি বোঝা যাচ্ছে? রাজুর কাছ থেকে এই মালটা নিশ্চয়ই কি করা হয়েছিল? কিনে আনা হয়েছিল। কিনে আনা হয়েছিল, কোনো কারণে পছন্দ হয়নি বা মানে ডিফেক্টিভ মাল পাওয়া গেছে, মানে ফরমায়েশ মতো পাওয়া যায়নি, তাই আবার রাজুকেই ফেরত পাঠানো হচ্ছে। তার মানে এটাকে বোঝানো হয় ক্রয় ফেরত। তাহলে ইতিহাস হচ্ছে কি? রাজুর কাছে ফেরত পাঠানোর আগে কি ইতিহাস পেলাম আমরা? রাজুর কাছ থেকে মালটা কেনা হয়েছিল। আমরা জানি কিনলে কি হয় সেটা একবার একটু আমি তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে বোঝানোর চেষ্টা করছি। ক্রয় হিসাব ডেবিট, এবং যখন কিনেছিলাম তখন প্রদেয় বা পাওনাদার ব্র্যাকেটে অবশ্যই রাজুর নাম ছিল, তাই রাজু হিসাব ক্রেডিট। এটি ছিল আমাদের ইতিহাসে যখন আমরা কিনেছিলাম।
কিনলে আমাদের টাকা কমে যায়, তাই ক্রয় হিসাব ডেবিট, এবং যার কাছ থেকে কিনেছিলাম তার নাম সহ প্রদেয় বা পাওনা হিসাবকে ক্রেডিট করেছি। এবার বলেছিলাম ইতিহাসটিকে মনে করার পরে উল্টে দেবে, অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট ছিল, এটিকে ক্রেডিট পক্ষ হিসেবে লিখবো এবং তখন লেখার সময় অবশ্যই ক্রয় ফেরত শব্দটি হিসেবে যুক্ত করব। ক্রয় হিসাব যখন উল্টে দেব, ইতিহাসটিকে মনে করার পর যখন খাতায় অন্তর্ভুক্ত করব, ডেবিট পক্ষটিকে ক্রেডিট পক্ষ হিসেবে লিখবো এবং সাথে ফেরত শব্দটি যুক্ত করব। অথবা ক্রয় ফেরতের আরেকটি নাম হচ্ছে বহিঃফেরত, বহিঃফেরত হিসাব ক্রেডিট রূপেও লিখতে পারি। এবং পাওনাদার হিসাবকে ক্রেডিট পেয়েছিলাম ইতিহাসে, আমরা উল্টে দিলে পাওনাদার হিসাবকে ডেবিট হিসেবে অন্তর্ভুক্ত করব, প্রদেয় বা পাওনাদার রাজু হিসাব। নিশ্চয়ই বুঝতে পারছো। এরটা মনে এই ইতিহাসটিকে মনে করার পর খাতায় লেখার সময় আমরা এই সংশোধিত উল্টানো বিপরীত পক্ষ করে দেওয়া রূপটিকে লিখব। লেখার সময় আমরা খাতায় অন্তর্ভুক্ত করলাম প্রদেয় বা পাওনাদার রাজু হিসাব। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ ডেবিট, এবং ক্রয় ফেরত বা বহিঃফেরত হিসাব ক্রেডিট। এরপরে আমরা টাকার পরিমাণ বসিয়ে দিলাম, ৬,০০০ টাকার মাল ফেরত পাঠানো হলো। পরবর্তী লেনদেনটি আমরা দেখতে পাচ্ছি যে ২৫ তারিখে মনিরের কাছ থেকে ৩,৫০০ টাকার মাল ফেরত আসলো। ঠিক একইভাবে আমরা বুঝতে পারি ফেরত আসলো, তাহলে ফেরত আসলো মানে কি, মনিরের কাছে আমি কি করেছিলাম, এই পণ্যটা নিশ্চয়ই বিক্রি করেছিলাম, মনিরের পছন্দ হয়নি তাই বা কোনো কারণে ত্রুটিপূর্ণ ছিল তাই আমার কাছে ফেরত পাঠিয়েছে, সেইটি আমার কাছে ফেরত আসছে, তার মানে এটা কি ফেরত, বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত হলে আমাদেরকে আগে বিক্রয়ের ইতিহাসটিকে একবার মনে মনে ঠিক করে নিতে হবে। বিক্রয়ের ইতিহাসটি আমরা যদি পাই তাহলে আমরা নিচে দেখতে পাচ্ছি বিক্রয়ের ফলে টাকার পরিমাণ বেড়ে গিয়েছিল, ধরে নিয়েছিলাম, তাই বিক্রয় হিসাবকে ক্রেডিট করেছিলাম। আমাদের নিয়ম অনুযায়ী যে কাজে কারবারের টাকার পরিমাণ বেড়ে যায় সে কাজের নাম ক্রেডিট। বিক্রি হয়েছিল যখন, তার বিক্রির ফলে কারবারের টাকার পরিমাণ বেড়ে গিয়েছিল, তাই বিক্রয় হিসাবকে আমরা ক্রেডিট করেছিলাম এবং বিপরীত পক্ষ হিসেবে দেনাদার হিসাব বা মনির কাছ থেকে ফেরত এসছে সেই মনির হিসাবকে আমরা ডেবিট করেছিলাম। এবার আমরা বিপরীত করে দিলে আমরা পাই বিক্রয় হিসাব হয়ে যায় বিক্রয় ফেরত হিসাব, আর অপর একটি নাম হলো আন্তঃফেরত হিসাব। তোমরা যে কোনো একটি নামই লিখতে পারো, তবে আন্তঃফেরত শব্দটি লেখাটাই বেশি ভালো। আর প্রাপ্য বা দেনাদার হিসাবকে আমরা যখন ইতিহাস করেছিলাম, বিক্রির ইতিহাসটি মনে করেছিলাম, তখন ডেবিট হিসেবে পেয়েছিলাম, আমরা এটিকে ক্রেডিট হিসেবে অন্তর্ভুক্ত করব এবং আমাদের জাবেদার খাতায় সেটিকে সেভাবে লিখে ফেলবো, আন্তঃফেরত হিসাব ডেবিট এবং প্রদেয় বা পাওনাদার মনি হিসাব ক্রেডিট। এটিকে বসানোর পরে আমরা টাকার পরিমাণটিকে বসিয়ে দেবো এবং আগের নিয়মে যোগফল টেনে দেবো। যোগফল টেনে পরবর্তী পৃষ্ঠায় স্থানান্তরের ব্যবস্থা নেব। পরবর্তী পৃষ্ঠায় স্থানান্তর করার সময় যোগফলটি লেখার এনে বসানোর পরে আমরা এবার নতুন লেনদেনের মধ্যে চলে যাব। এবারকার লেনদেনটি হলো বিনিয়োগের সুদ। এবার এখন থেকে আমি তোমাদেরকে যে লেনদেনগুলো নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সুদ সম্পর্কিত লেনদেন। তোমরা এটিকে একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবে, এখানে কিছু ছোট ছোট চালাকির বিষয় আছে। বিনিয়োগের সুদ পাওয়া গেল, যদি পাওয়া যায় বুঝতে পারো তাহলে নিশ্চয়ই কারবারের টাকা বেড়ে গেছে। আমরা জানি যে কাজে কারবারের টাকা বেড়ে যায় সে কাজের নাম কি হবে, ক্রেডিট হবে। তাহলে আমরা বিনিয়োগের সুদ পাওয়ার ফলে কারবারের টাকা বেড়ে গেছে, তাই বিনিয়োগের সুদ হিসাবকে আমরা কিভাবে অন্তর্ভুক্ত করবো সেটা দেখিয়ে দিচ্ছি। বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট, এবং তখন আমরা কোন রূপে টাকাটি পাচ্ছি সেটা নিশ্চিত করে বলা নেই, টাকা যেহেতু পেয়ে গেছি তাই নিশ্চিত বলা না থাকলে টাকার রূপ আমরা নগদান হিসাবকে ধরি, নগদান হিসাব ডেবিট। বিনিয়োগের সুদের টাকার পরিমাণটি আমরা বসিয়ে দিলাম। এরপরের লেনদেনটিতে আমরা পাচ্ছি উত্তোলনের সুদ পাওয়া গেল। উত্তোলনের সুদ যদি পাওয়া যায় সেক্ষেত্রে উত্তোলন করলে এটা কি কারবারের মধ্যেই এই উত্তোলনের সুদটা চলে যায়। এটিকে আমরা কিভাবে অন্তর্ভুক্ত করব খেয়াল করো। উত্তোলনের ফলে কারবারের টাকা, এটাও কারবারের টাকার পরিমাণ বৃদ্ধির ইঙ্গিত করে, তাই উত্তোলনের সুদ হিসাব ক্রেডিট। যে কাজে কারবারের টাকার পরিমাণ বেড়ে যায় সেটি ক্রেডিট হয়, এবং উত্তোলনের সুদ সবসময় উত্তোলন হিসাবের সাথেই ডেবিট করতে হয়, অন্য কোনো হিসাবের সাথে কিন্তু ডেবিট করা যাবে না। নগদান বা চেক, এই কারণে ব্যাংক হিসাব এগুলো ব্যবহার কিন্তু করা যাবে না। উত্তোলনের সুদ পাওয়া গেল, উত্তোলন হিসাব ক্রেডিট এবং উত্তোলনের বিপরীত পক্ষ উত্তোলন হিসাবই ডেবিট হবে। খেয়াল করো, বিনিয়োগের সুদ পাওয়ার সময় এটি কিন্তু নগদে পাওয়া যেতে পারে, চেকের মাধ্যমে পাওয়া যেতে পারে, তাই কোনো রূপ বলা না থাকলে আমরা নগদান হিসাবকে ধরেছি। উত্তোলনের সময় কিন্তু আমাদের কোনো রূপ বলা না থাকলে আবার নগদান বা হিসাবকে ধরা যাবে না। উত্তোলনের বিপরীত পক্ষ সবসময় উত্তোলনের সুদের বিপরীত পক্ষ উত্তোলন হিসাব রূপেই লিখতে হবে। এরপরে আসছে মূলধনের সুদ ধার্য হলো। মূলধনের সুদ যদি ধার্য হয় সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি এটি একবার দেখে নেওয়া যাক। মূলধনের সুদের ফলে কারবারের টাকা মালিককে, কারবার কি কি মালিকের কাছ থেকে মালিককে প্রদান করতে হয়, এটি কারবারের এক ধরনের ব্যয় ইঙ্গিত করে। যে কাজে কারবারের টাকা ব্যয়, এটি কারবারের টাকা কমে যাওয়ার ইঙ্গিত করে, কমে গেলে সেই কাজের নামটিকে আমরা ডেবিট বলবো। তাই মূলধনের সুদ দেওয়ার ফলে কমে যাচ্ছে, তাই মূলধনের সুদ হিসাব
ডেবিট, এবং এটি কাকে দেওয়া হয়? মূলধনের সুদ হিসাব সবসময় এটিও নগদে বা চেকের হস্তান্তর করা হয় না, মূলধন হিসাবের সাথেই ক্রেডিট ধরতে হবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, মূলধনের সুদ প্রদান করা হলো, এটি মূলধনের সুদ হিসাব কি ধার্য করা হলো বলে আমরা এটাকে অন্তর্ভুক্ত করলাম। এবং পরবর্তী লেনদেনের জন্য আমরা এবার যাই। পরবর্তী লেনদেনে আমাদের আছে ব্যাংক চার্জ ধার্য করলো অথবা ব্যাংক চার্জ কেটে নিল। ব্যাংক চার্জ ধার্য করা অর্থাৎ হচ্ছে ব্যাংক তোমাকে বিভিন্ন রকম যে সুবিধাগুলো দেয়, ব্যাংকে অ্যাকাউন্টে টাকা রাখার সুবিধা বা অন্যান্য বিভিন্ন রকম সুবিধা, এটার কারণে ব্যাংক নির্দিষ্ট সময় শেষে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়, চার্জ ধার্য করে দেয় যে এই টাকা আমাকে তোমার সেবার বিপরীতে দিতে হবে। তো এটি কারবারের একটি ব্যয়। তাহলে যে কাজে কারবারের টাকা ব্যয় হয় সে কাজের নাম ডেবিট, তাই ব্যাংক চার্জ হিসাব ডেবিট। এবং ব্যাংকের সমস্ত সুদ বা চার্জ ঠিক একইভাবে মূলধনের উত্তোলনের মতোই বিপরীত পক্ষ ব্যাংক হিসাবের সাথেই হিসাবভুক্ত করতে হয়। আমরা এভাবে ব্যাংক চার্জ হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট করব। এর পরবর্তীতে আসছে ব্যাংক জমার উপর সুদ পাওয়া গেল 1000 টাকা। ব্যাংক জমার উপর যদি সুদ পাওয়া যায় তাহলে এটা কি কারবারের টাকা প্রাপ্তি নিশ্চিত। ব্যাংকে টাকা জমা ছিল, ব্যাংক তোমার টাকাটি ব্যবহার করেছে, তাই তোমাকে সুদ দিচ্ছে, এটা তোমার কারবারের আয়। যে কাজে কারবারের টাকা বেড়ে যায় সে কাজের নামকে আমরা ক্রেডিট বলি। সেক্ষেত্রে আমরা কিভাবে অন্তর্ভুক্ত করব? ব্যাংক সুদ হিসাব ক্রেডিট এবং ব্যাংক হিসাব ডেবিট। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো যে আমরা ব্যাংক চার্জ এবং ব্যাংক সুদ দুটোর ক্ষেত্রেই আমরা বিপরীত পক্ষ হিসেবে ব্যাংক হিসেবকে ব্যবহার করেছি। নগদ বা চেক অন্য কোনো পক্ষকে কিন্তু চিন্তায় আনা যাবে না। এভাবে আমরা আমাদের জাবেদানের কাজ শেষ করলাম এবং মোট যোগফল নির্ণয় করলাম, কারণ আমাদের লেনদেনগুলো এ পর্যন্তই ছিল। আমি তোমাদেরকে এখানে বিভিন্ন রকম লেনদেন, প্রথম দিনের জাবেদারভুক্তকরণের লেনদেনটি থেকে আজ পর্যন্ত অনেকগুলো লেনদেনের জাবেদাভুক্ত করা নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সাধারণ জাবেদা দাখিলা প্রদানের অর্থাৎ ডেবিট এবং ক্রেডিটগুলো কিভাবে নির্ণয় করে সঠিকভাবে খাতায় লিপিবদ্ধ করতে হবে সেটি সম্পর্কে বিস্তারিত জানলে। আর তোমরা নিজেরা বারবার চর্চা করবে এবং উদাহরণগুলো যেভাবে দেওয়া আছে সেগুলোও দেখবে এবং আমার নিয়মের সাথে সেগুলো মেলে কিনা সেগুলো একটু বুঝে দেখার চেষ্টা করবে। আশা করছি আমরা আগামী ক্লাসে জাবেদা অধ্যায়েরই নতুন কিছু বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, সাবধানে থাকবে, স্বাস্থ্যবিধিগুলো সঠিকভাবে মেনে চলবে। ধন্যবাদ সবাই।